সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1221তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো বন্তনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ আনিসুর রহমানের জীবনের নোংরা এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল জিনের বাদশাকে খুশি করতে 25টা বিয়ে করে এক তান্ত্রিক। আমি এই ভদ্রলোককে তান্ত্রিকে বলবো, কবিরাজ বলবো না, কারণ কবিরাজ কখনো এরকম হতে পারে না। এই গল্পটা এইরকম একটা গল্প, আমাদের এই পৃথিবীতে আমরা স্বার্থের জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারি, এই গল্প শুনলে আপনি স্পষ্টভাবে বুঝবেন এই পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর প্রাণীটার নাম হচ্ছে আমরা মানুষ। এবং মানুষ তার স্বার্থের জন্য এমনও কাজ করে যা শয়তানকেও হার মানিয়ে দেয়। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই আনিসুর রহমানের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আনিসুর রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমার কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাদ্রাসার শিক্ষক সহ কৃষক। আসলে মাদ্রাসার শিক্ষক সহ কৃষক বলছি এই কারণে, আমার আব্বা যে মাদ্রাসায় শিক্ষকতা করে সেই মাদ্রাসায় যে পরিমাণে টাকা বেতন পায় তা দিয়ে মূলত আমাদের সংসার চলে না, যার জন্য আমার বাবা ওই শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজও করে। কৃষিকাজের সাথেও আমার বাবা জড়িত। এমন করে আমি দেখে আসছি যে ছোটোবেলা থেকে আমার আব্বা খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমার আব্বা যে মাদ্রাসায় শিক্ষকতা করে সেই মাদ্রাসায় আমি পড়াশোনা করি, আমার ছোটো ভাই পড়াশোনা করে। তার কারণ হচ্ছে ওই মাদ্রাসায় পড়াশোনা করলে আমাদের পড়াশোনার খরচটা অনেক অংশে কমে আসে। এই জন্যই মাদ্রাসায় পড়াশোনা করতাম এবং আব্বু আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো। আব্বুর ভালোবাসার কথা আমি বলে বোঝাতে পারবো না। সারা পৃথিবী একদিকে ছিল, আমি আব্বুর কাছে একদিকে ছিলাম। আমার ছোটো ভাইয়ের চেয়েও আমার আব্বা আমাকে আরও বেশি ভালোবাসতো। আমার আব্বা সাধ্যের মধ্যে আমার কোনো অভাব অপূর্ণ রাখতো না। আমি যখন যেটা চাইতাম আমার আব্বা তার সর্বোচ্চটা দিয়ে আমাকে সেটা দেওয়ার চেষ্টা করতো। অনেক বেশি ভালোবাসতো আব্বু আমাকে। এরকম করতে করতে আমি মোটামুটি একটু বড় হই। আমি ছোটোবেলা থেকেই একটু বলদ প্রকৃতির ছেলে ছিলাম। বলদ বলতেছি এই কারণে, আমি খুব বেশি চালাক ছিলাম না। আমি অনেক মানুষ হয় না যে অনেক চালাক হয়, অনেক বেশি বুদ্ধি থাকে, বাট আমার মাথায় অত শত বুদ্ধি ছিল না। এবং আমার যে ছোটো ভাই আছে, আমার ছোটো ভাই আমার থেকেও আরও বেশি মেধাবী ছিল। এই সময় আমি তখন আপনার দাখিল পরীক্ষা দিব। ওই সময়টাতে আমাদের তেমন কোনো জমি জমা নাই, আমাদের নিজেদের তেমন কোনো জমি জমা নাই। তো আমাদের একটা ছোট্ট জমি আছে যেটা আমাদের বাড়ির পিছনে, ওইটাই সম্ভবত এই জমিটা আপনার 1 ঘন্টার মতো হবে। 1 ঘন্টার মতো একটা জমি হবে ছোট। আমার আব্বা কী করে, ওই জমিটার মধ্যে ধরেন কিছু শাকসবজি চাষাবাদ করে, আপনার মরিচ, তারপরে হচ্ছে ধরেন পেঁয়াজ, রসুন, এরকম করে যে জিনিসগুলো বাজার থেকে একটু চড়া দামে কিনতে হয়, লাইক হলুদ, এরকম করে যে জিনিসগুলো বাজার থেকে চড়া দামে কিনতে হয়, এইগুলো আমার আব্বা একটু একটু করে ওই জমিটার মধ্যে চাষাবাদ করে। তো এরকম করে সময়গুলো কাটতেছে। তো আমাদের জমির পাশে আমাদের আমার এক মজিদ কাকা আছে, ওনার জমি আছে। উনি হচ্ছে কবিরাজ, মজিদ কবিরাজ নামে পরিচিত, আমাদের জমির পাশেই। তো ওই মজিদ কবিরাজ কিন্তু আবার অনেক ছাগল পালে, ওনার অনেক ছাগল। তাই উনি করে কি, প্রতিদিনই সকালবেলায় এই ছাগলগুলোকে ছেড়ে দেয়। ছাগলগুলোকে একদম বাসা থেকে, ঘর থেকে উন্মুক্ত করে মাঠে ছেড়ে দেয়। এবং মাঠে ছেড়ে দিলে পরে এই ছাগলগুলো আমার আব্বার যে ফসল আছে এগুলো খেয়ে ফেলে। তা আমার আব্বা তো শিক্ষিত মানুষ, আমার আব্বা 1 দিন 2 দিন ওনাকে বলে যে এরকম। সে কিন্তু আমার আব্বার বয়সের ছোট। আমার আব্বারা বলে, মজিদ তুই ছাগল পালবি ভালো কথা, তাই ছাগলগুলোর একটু তুই রশি দিয়া বেঁধে রাখ বা ওভাবে রাখ, এভাবে যে ছেড়ে দেস এ তো মানুষের ফসল নষ্ট করে। ওই মজিদ কাকা তখন আমার আব্বারে বলতেছে যে ফসল যদি নষ্ট করে তা আপনি আপনার ফসলের চারপাশে বেড়া দিয়ে দেন, বেড়া দিয়ে দেন যাতে আপনার জমির মধ্যে আমার ছাগল যেতে না পারে। কিন্তু উনি ছাগল বাঁধবে না। এরপরে আমার আব্বা নিরুপায় হয়ে একদিন আমাকে নিয়ে জমির চারপাশটা বেড়া দিতে থাকে। আমি তখন আমার আব্বারে বললাম, আব্বা এটা কেমন কথা, এটা কেমন আইন আর এটা কেমন নিয়ম যে তুমি তোমার জমির চারপাশটা বেড়া দিচ্ছ আর অথচ উনি ওনার ছাগল ছেড়ে দিয়ে রাখছে।
আমার আব্বা বলে দুষ্ট লোকদের সাথে ঝগড়া না করে যেভাবে থাকা যায় সেটাই ভালো। এই লোকটা একটা দুষ্ট লোক, তার সাথে আমাদের খুব বেশি মিশা ঠিক হবে না। সে একজন খারাপ তান্ত্রিক এবং খারাপ কবিরাজ। সে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে এবং মানুষের কাছ থেকে মানুষের অর্থ হাতিয়ে নেয়। এই লোকের সাথে লাগাটা ঠিক হবে না। এরপরে আমি আর আমার আব্বা কী করলাম, জমির চারপাশটা খুব শক্ত করে বেড়া দিয়ে দিলাম। এবার হলো কি, উনি জমি মাপার জন্য আসছে, মানে জমি মাপবে, ওনার যে জমি আছে ওটা মাপার জন্য আসবে। তা আমাদের জমিটা তো ভাই খুব কম, মানে অল্প একটু জমি। ওনার জমিটা কিন্তু বিস্তৃত, মানে বিশাল একটা জমি ওনার ওইখানে। উনি তখন করে কি, ওনার মতো করে একজন আমির নিয়ে আসে, মানে যে জমিটা মাপবে না, একজন জমি মাপার লোক নিয়ে আসে ওনার পক্ষের। এবং সেই লোকটা কিভাবে মাপ টাপ দিয়ে আমাদের জমির অর্ধেক জায়গায় ওখানে খুঁটা গাড়িয়ে দেয়, মানে আমাদের জমিটা অর্ধেকের চেয়েও বেশি উনি দখলে নিয়ে নেয়। আমার আব্বা তখন বলল যে এটা কী ধরনের কথা মুজিব, তুই আমার জমি তো এরকম অর্ধেকের চেয়েও বেশি দখলে নিয়ে নিলি। উনি বলে আমার কী করার আছে, আমি না মাপছে এবং মাইপা আমি পাইছি। আমার আব্বা তখন রেগে গেল, মানে অনেক চেষ্টা করেছে নিজের রাগকে কন্ট্রোল করার জন্য, এবং নিজের রাগ আমার আব্বা কন্ট্রোল করতে পারে নাই। একটা পর্যায়ে আমার আব্বা বলল, তুই আমিন আনবি, জমি মাপামাপি করবি, ভালো কথা, তুই তো আমাকে জানাবি। আমি তোর ভাই, আমি তোর বাড়ির মানুষ, তোর পাশের জমিটা আমার জমি, তা তুই তো আমাকে জানাবি। অথচ আমাকে না জানিয়ে তুই তোর মতো করে একটা লোক নিয়ে এসে জমি মাইপা তুই নিয়ে যাবি, এটা কী ধরনের কথা এবং এইটা কেমন কথা? এই কথা বলা মাত্রই তখন মানে উনি রেগে যায়, মানে ওই হচ্ছে আপনার মানে মজিদ কাকা খুব রেগে যায় এবং রেগে গিয়ে আমার আব্বাকে তীরে আসে মারার জন্য। তা আমি তখন একটু লম্বা সম্বা ছিলাম, আমি তখন আমার আব্বার সামনে গিয়ে দাঁড়াই যে আপনি আমার আব্বারে মারবেন? আমি দেখি কেমনে মারবেন, মারেন তো। উনি একটা মুচকি হাসি দিয়ে বলে, যারে হাতে মারতে পারবো না তারে ভাতে মারবো। এই কথা বলে উনি ওখান থেকে চলে যায়। তো উনি ওনার মতো করে চলে যায়। এরপরে আর আমি ওনার সাথে কথাবার্তা বলি না, বা আমি তখন মানে আমরা তখন আমাদের মতো করেই আছি। এইভাবে দিন রাতগুলো পার হইতেছে এবং এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি জানেন, এই মুজিব কাকা মানে হঠাৎ করে একদিন আমার আব্বারে দাওয়াত দিল ওনাদের ঘরে। তো দাওয়াত দিছে, পরে আমার আম্মা বলে, তা দাওয়াত দিছে যাইন না, কিছুদিন আগে না ওর সাথে ঝামেলা হয়েছে, তো মানুষ ভালো না, এখন দাওয়াত দিয়ে আবার কী ধরনের ঝামেলা করে, তা না যাওয়াটাই ভালো। আমার আম্মা এই কথা বলতেছে। পরে আমার আব্বা বলতেছে যে দুষ্ট লোক তো ও, ঠিক আছে যাও, যেহেতু দাওয়াত যেহেতু দিছে আমি যাই, এবং খারাপ মানুষের সাথে দেখি না ভালো হয়ে তাকে ভালো বানাতে পারে কিনা, ভালো বানানো যায় কিনা। আমার মা বলে, আপনি মুজিবরে ভালো বানাবেন, ও হচ্ছে খারাপ একটা লোক, ও কখনো ভালো হবে না। এরপরে আমার আব্বা তখন আমাকে নিয়ে বললো যে চল আমরা সন্ধ্যার পরে ওর মিলাতে যাই, মানে ও দাওয়াত দিছে দাওয়াতে যাই। এবং আমার আব্বা যখন আমাকে নিয়ে গেল, আমিও তখন আমার আব্বার সাথে বাধ্য হয়ে গেলাম। এবং ভাই যাওয়ার পরে দেখলাম কি জানেন, ওনার ঘরের মধ্যে উনি আমাদের জন্য রাজকীয় খাবারের ব্যবস্থা করছে। হাঁসের মাংস, মুরগির মাংস থেকে শুরু করে গরুর মাংস, এবং মানে প্রচুর রকমের খাবারের ডালি। এই খাবার দেখেই না আমার সন্দেহ ঢুকে গেছে যে কী ব্যাপার, এত পরিমাণের খাবার কেন, মানে এত পরিমাণের খাবার আমাদেরকে দিয়ে রাখছে কেন। আমি আমার আব্বারে ইশারা দিলাম, বললাম আব্বা আমার কাছে মনে হয় যে এই খাবারগুলো খাওয়া আমাদের ঠিক হবে না। আমার আব্বা আমারে বলে, বিসমিল্লা বলে খেলে সব কিছু জায়েজ হয়ে যায়, হালাল হয়ে যায়, তুই খা। এবং আমার আব্বা তখন আল্লাহর নামের পরে বিসমিল্লা বলে খাইতে শুরু করলো। আমিও আমার আব্বার সাথে খাইলাম এবং খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরলাম। ফেরার পরে বাড়িতে চলে আসছি, এবং বাড়িতে আসার পরে আস্তে আস্তে এই কিছুদিন পরে, প্রায় আপনার 15-20 দিন পরে আমার আব্বার গলা ব্যথা শুরু হয়। মানে আমার আব্বার গলা ব্যথা শুরু হয়। তো তখন কিন্তু ঠান্ডা পড়তেছিল, ঠান্ডার সময় ছিল। তো আমার আম্মা মনে করলো যেহেতু ঠান্ডার সময় পড়তেছে এই জন্য মনে হয় গলা ব্যথা করতেছে। আম্মা তখন ওষুধ টষুধ এটা ওইটা আইনে আমার আব্বারে দিল। এবং আব্বারে দেওয়ার পরে আব্বা তখন করলো কি, বুঝে ফেলছে যে কিছু একটা আমার আব্বার হয়েছে। আব্বার মোটামুটি একটু ভালো চিকিৎসা জানতো, কবিরাজি চিকিৎসা। আমার আব্বা নিজের মতো করে ওষুধ বড়েই খাইতে আছে, এবং মোটামুটি একটু আমার আব্বা ভালো হয়েছে। এবং ভালো হওয়ার কিছুদিন পরে আমার আব্বা কী করলো, রাতের বেলা বাজারে গেছে মাছ আনার জন্য, মানে মা বললো মাছ নিয়ে আসার জন্য। আর আমরা তো একটু গরিব ফ্যামিলির মানুষ ছিলাম, এই জন্য শেষ রাতে মানে বাজার যখন ভেঙে যায় ওই মুহূর্তে আমার আব্বা বাজারে যায়। তার কারণ হচ্ছে দেখা গেছে ওই মুহূর্তে বাজারে গেলে মানে বাজারে জিনিসপত্রের দাম অনেক কম থাকে, আর বিশেষ করে মাছের দামটা একেবারেই কম থাকে, কারণ তখন অনেক রাত হয়ে যায়, এখন মাছগুলো পচে যাবে। এই জন্য মানে যত কম দামে পারে তখন ওই মাছ বিক্রেতারা মাছ বিক্রি করে দেয়। তা আমার আব্বা ওই কম দামে কেনার আশায়, ওই পচা মাছগুলো কেনার আশায় তখন রাতের বেলায় বাজারে যায়। এবং বাজারে গিয়ে পরে আমার আব্বা তখন কী করে আমি জানি না। অ্যান্ড আমি তো রাতের বেলায় পড়তেছি, তখন আমি পড়তেছি, রাত্র প্রায় 11:30 থেকে 12টার কাছাকাছি বেজে গেছে। তো আমার মা তখন আমার এসে বলতেছে, আনিসুল তোর বাবা তো আসলো না বাড়িতে, কি হইলো না হইলো, এমনিই তো ওই মজিদ কবিরাজের সাথে তোর আব্বার একটা সমস্যা চলতেছে, তা তোর আব্বা কই গেল, একটু খুঁজে আসতো বাবা, আমার মা আমারে বলে। তা আমি তখন বললাম যে ছোটো বাইরে ডাক দিলাম, ও আমার বললো যেতে পারবে না, ও আমার বলো আমি যাবো না, আপনি যান।
পরে টর্চ লাইটটা হাতে নিলাম, হাতে নিয়ে বাজারের দিকে হাঁটতে শুরু করলাম যে আব্বা কই গেছে, আবার দেখি খুঁজে পাই কিনা। বাজারের দিকে হাঁটতে 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 আমি আমাদের মূল বাজার পর্যন্ত চলে আসছি। বাজার পর্যন্ত চলে আসার পরে যিনি আমাদের বাজারে মাছ বিক্রি করতো উনি ওনার মানে সব কিছু ঠিকঠাক করে উনি চলে যাচ্ছে, মানে রাত 12টা বেজে গেছে, উনি চলে যাবে। পরে আমি ওনার আবার চিনি, আমি বললাম কাকা আমার আব্বা কি আসছিল বাজারে? কই হ আসছে তো তোর আব্বা, একটা বড় মাছ নিয়ে গেছে। আমি বললাম একটা বড় মাছ নিয়ে গেছে কখন? বলো অনেক আগে। আমি আবার বলছি মাছটা নরম হয়ে গেছে, আমি কম দামে দিয়ে দিছি তোর আব্বারে, বলছি তাড়াতাড়ি গিয়া মাছটা কাইটা বাচ্চাদেরকে নিয়ে খাইয়েন, মাছটা অনেক বড় আছে, অনেক বড় একটা মাছ দিয়ে দিছি খুব কম টাকায়। আমি তখন বললাম আপনি আমার আব্বারে মাছ দিচ্ছেন, আমার আব্বা তো বাড়িতে যায় নাই। উনি তখন আমারে বলে আরে বলিস কি, আমি যেই সময় তোর আব্বারে মাছ দিছি ওই সময় তো তোর আব্বা বাড়িতে গিয়ে এই মাছ কাইটা রান্না করে খেয়ে ফেলার কথা, তোরা তো এতক্ষণ মাছ দিয়ে ভাত খাওয়ার কথা, আর তুই আমারে বলতেছিস তোর আব্বা এখনো বাড়িতেই যায় নাই, নাকি তোর আব্বার বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে, দেখ গিয়া কই চা দোকানে বসে আছে কিনা। মাস্টার মনে হয় চা দোকানে বসে পৌঁছাইতে আছে। আমার আব্বা কিন্তু আবার একটু মাঝে মাঝে চায়ের দোকানে বসতো, এখানে গ্রামের লোকজনের সাথে এই সেই বিষয় নিয়ে কথাবার্তা বলতো। পরে আমি চিন্তা করলাম যে আমি বলি কাকা কী বলেন, এত রাত্রিবেলায় কি কোনো চায়ের দোকান খোলা আছে? উনি বলে দেখ না চায়ের দোকান খোলা থাকতেও পারে, এভাবে দেখ। এটা বলার পরে আমি তখন করলাম কি দোকানগুলোতে বাজারে হাঁটতেছি, আমাদের বাজারটাও মোটামুটি অনেক বড় ছিল, বাজারের এই মাথা ওই মাথায় বিভিন্ন মাথায় হাঁটতেছি এবং অনেক হাঁটাহাঁটি করার পরেও আমার আব্বার আর পেলাম না। এবং আব্বাকে না পাওয়ার পরে আমি পুনরায় আবারও মন খারাপ করে বাজার থেকে চলে আসতেছি। এইরকম করে আস্তে আস্তে আমাদের এখানে একটা খাল আছে, মানে খাল পাড়ে দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হয়। এই খাল পাড়ের পাশেই হচ্ছে একটা চিতাখোলা আছে, মানে চিতাখোলা ওইখানে আগে হিন্দু মানুষ মরলে ওইখানে হচ্ছে পোড়া দিত, তো চিতাখোলা। এই চিতাখোলার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার মোবাইলের আলো রাস্তার মধ্যে পড়লো, আমি দেখলাম একটা বিশাল আকারের মাছের শুধু মাথাটা আছে আর বাকি অংশটা নাই। মনে হয় যেন মাছটাকে কিছু একটা প্রাণী মনে হয় কামড়ায় কামড়ায় খেয়ে ফেলছে, মাছটাকে মনে হয় কামড়ায় কামড়ায় খাইছে, এই জন্য মাছের মাথাটা পড়ে আছে কিন্তু মাছের নিচের অংশটা মাছের নাই। আমি তখন বললাম কি ব্যাপার, মাছের মাথা এখানে পড়ে আছে, তাহলে মাছ গেল কই, মানে মাছটা খেলো কে, আর আমার আব্বা বা কোথায় গেল? আমি তখন ভাই দৌড় দিলাম বাড়ির দিকে দৌড় দিলাম, দৌড় দিয়া বাড়িতে এসে মারে বলতেছে ও মা এমন এমন ঘটনা মা, ঘটনা তো খারাপ, এটা আম্মাকে বলছে। আম্মাকে বলার পরে আমার আম্মাও তখন চিৎকার দিয়ে উঠলো যে ও আল্লাহ এটা কী ধরনের কথা, এটা কি হয়ে গেল। আমার আম্মাও তখন এখানে আসার পরে দেখলাম আমার আম্মা মাছের মাথাটা হাতে নিল এবং মাছের মাথাটা একটা মানুষ কামড়ায় খাইলে যেমন হয় না এরকমভাবে মানুষের কামড়ের দাঁত লেগে আছে মাথাটার মধ্যে। আমার আম্মা তখন চিৎকার দিতে শুরু করছে ও আল্লাহ এটা কী হইলো। আমার আম্মা তখন এদিক সেদিক উপায় বুদ্ধি না পাইয়া দৌড়া ওই মুজিব কবিরাজের বাড়িতে গেছে। যেহেতু রাতের বেলা আমার আব্বা মাছ আনতে গেছে, তাহলে একটা জিন পরির সমস্যা হতে পারে, আমার আম্মা এটাই মনে করে। এবং আমার আম্মা দৌড়ে ওই রাতের বেলায় মুজিব কবিরাজের বাড়িতে যায় এবং গিয়ে মুজিব কবিরাজকে ডাকা শুরু করছে, ও ভাই আপনি উঠেন, আমার সর্বনাশ হয়ে গেছে, আপনি উঠেন। মুজিব কবিরাজ তখন আর ঘুম থেকে উঠে না, অনেক ডাকাডাকি করার একটা পর্যায়ে তখন উঠছে, ওইটা আমার আম্মার ধমক দিয়ে বলতেছে কী হয়েছে, এত রাতের বেলা চিল্লাচ্ছেন কেন? আমার আম্মা বলে ভাই রে, আমার স্বামী বাজারে গেছে মাছ কেনার জন্য, এখন আসার সময় এই ঘটনা, মানে পুরো ঘটনাটা মুজিব কবিরাজকে বললো। উনি বলে তা আমি জানি কি, আমি কিভাবে জানি, আপনি থানায় যান, পুলিশকে জানান। আমার আম্মা তখন বলে আমি থানায় যাইতাম, পুলিশকে জানাইতাম, কিন্তু ভাইরে এমন ঘটনাটা মাছের মাথা পাই, মাছের মাথাটা আমার হাতে করে হাতে নিয়ে আসে, আইনা মাছের মাথাটা ওনার হাতে দেয়, দিয়া বলে যে দেখেন আপনি মাছের মাথাটা দেখেন তো, মনে হয় যেন মাছের মাথাটা কেউ খাইছে এবং খাইয়ে মনে হয় মাথাটা এইভাবে ফালাই দিছে। এবং মুজিব কবিরাজ তখন বলে মনে হয় আপনার স্বামী কাঁচা মাছ খাইয়া মাছটা ফালাই দিছে রাস্তার মধ্যে, জানতো এখান থেকে আমাকে জ্বালাইন না। এই বলে উনি তখন দরজা লাগাই দেয় আমাদের মুখের উপরে। আমি তখন আমার মায়েরে বললাম মা তুমি কি পাগল হইছো, আমার আব্বা যদি মইরেও যায় এই মুজিব কবিরাজকে আমার আব্বারে জানাজা দিতে আসবে? উনি তো আমার আব্বারে পছন্দই করে না, উনি তো খারাপ একটা লোক, তুমি ওনার কাছে কেন আসছো? আমরা ওনার কাছে আসার দরকার নেই, আমরা আব্বারে খুঁজে চলো। এরকমভাবে আমাদের গ্রামের আরও 3-4 জন লোক নিয়ে আমরা তখন আব্বারে খুঁজতে শুরু করলাম এবং খুঁজতে খুঁজতে হঠাৎ করে একজনের চিৎকার দিয়ে ওইটা বলতেছে ওরে এখানে তোর আব্বা। এবং তাকে দেখলাম কি আমার আব্বা ওর একদম শুধু গলাটা পানির উপরে, জিহ্বাটা বের করে আছে এবং ভয়ঙ্করভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, আবার হাত দিয়ে মাছের মতো করে এরকম করতেছে, মুখের মধ্যে পুরো রক্তমক্ত লেগে আছে। এটা দেখার পরে আমরা তখন কাছাকাছি গেলাম, গিয়ে দেখলাম আব্বা খালের পাড়ের মধ্যে এরকম অবস্থার মধ্যে আছে। সবাই তখন আব্বারে জিজ্ঞেস করলো যে কী হয়েছে, কী ব্যাপার, এরকম কেন? আব্বা তখন মুসকে হাসে আর জিব্বা বের করে সবাইকে ভেঙাইতে আসে, মানে যে বড় বড় জিব্বা বের করে সবাইকে ভেঙায় এবং করে আসে। ওই মুহূর্তে আমার আম্মা বুঝে গেছে যে আমার আব্বার সাথে পেতনি, আমরা আসলে পেতনি বলি, যেগুলো মাছ খায় বা মানুষের বর্জ্য খায় এগুলোকে আমরা পেতনি বলি। তা আমার আম্মা বলতেছে তোর আব্বারে মনে হয় পেতনি ধরছে, একটা কাজ কর তোর আব্বার ওইখান থেকে উঠে আন।
তো আমরা গ্রামের সবাই মিলে আমার আব্বার ওইখানে ধরছি, ভাই রে ভাই আমার আব্বার ওইখান থেকে উঠে আনা যাইতেছে না, মানে আব্বা এত ভারী হয়ে গেছে, এত ওজন হয়ে গেছে, মানে উঠে আনতে পারি না। ওই যে কাঁচা মাছটা, ওই মাছটা আমার আব্বাই খাইছে, মানে পুরো ওই কাঁচা মাছটা আমার আব্বাই খেয়ে ফেলছে, এরকম একটা অবস্থা। এবং মানে মাছের কাঁটা মাটা আইস মাইস গায়ে লেগে আছে। ওইখান থেকে আমরা ধরাধরি করে কোনোভাবে আব্বারে বাড়ি পর্যন্ত আনছি, এবং বাড়িতে আনার পরে আব্বা হাত পিটাইতেছে, পা পিটাইতেছে, খুব খারাপ একটা অবস্থা। আমি আব্বারে বলতেছি, আব্বা শান্ত হও, এরকমটা কেন করতেছো, কী কারণে করতেছো, তুমি একটুখানি শান্ত হও, এমনটা করো না। কিন্তু আমার আব্বা আর শান্ত হচ্ছে না, আব্বা আরও বেশি রেগে যাচ্ছে, আরও বেশি খারাপ পরিস্থিতির মধ্যে আমার আব্বা চলে যাচ্ছে। আমার আম্মা যখন মুজিব কবিরাজের কাছে আবারও রওনা দিল, আমি বললাম, মা এখন আর মুজিব কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, রাতটা কোনো মতে পেরিয়ে যাক, আমরা সকালবেলা অন্য কোনো কবিরাজ নিয়ে আসবো। কিন্তু এই রাতের মধ্যে আমার আব্বা কখনো পুরুষের কণ্ঠে কথা বলে, কখনো নারীর কণ্ঠে কথা বলে, কখনো আমাদেরকে ভেঙায়, কখনো আমাদেরকে মারতে আসে, কখনো আমাদের সাথে নোংরামি করার মতো আচরণ করে। মানে এক কথায় বলতে গেলে একটা পাগল যে ধরনের আচার আচরণ করে বা যে ধরনের আকার ভঙ্গি করে, আমার আব্বা সেম এরকমই শুরু করছে, মানে এরকমটাই করতেছে। পরে বুঝতে পারতেছিলাম না যে কি করব, মানে কেউই তখন এটা বুঝতেছি না যে এখন কি করা যায়। দেখতে দেখতে ফজরে আজান দিল, আজান দেওয়ার পরে আমি তখন আমার এলাকার আরেকজন লোক নিয়ে সাইকেল নিয়ে মোটামুটি আমাদের গ্রাম থেকে বেশ দূরের কোনো একটা গ্রামের ওই কবিরাজ নিয়ে আসছি। এবং কবিরাজ আনার পরে কবিরাজ তখন এই জায়গায় আসছে, আইসা দেখি কি যে মুজিব কবিরাজ, যিনি আমাদের শত্রু, উনি আমার আব্বা চিকিৎসা করতেছে পয়সা। এবং উনি আসার পরে এবার আমি যখন এই কবিরাজ নিয়ে আসছে, উনি তখন লাভ দিয়ে সবারই বলতেছে, মানে আমাদের বাড়ির সবারই বলতেছে, আপনাদেরকে বারবার বলছি যে এই ছেলে অনেক পাকনা, এই ছেলের বাবা অনেক চালাক, আমার কেন আপনারা নিয়ে আসছেন, দেখেন না আমার থেকে বড় কবিরাজ নিয়ে আসছে। এই কথা বলে উনি এখান থেকে একটা রাগ দেখায়, একটা জিদ দেখায় উনি এখান থেকে চলে যায়। আমার আম্মা তখন ওনারে পিছন থেকে রাখে, ও মুজিব ভাই আপনি যাইয়েন না, আপনি দেখেন। আমি তখন আমার হাত চেপে ধরে, ও মা তুমি কি পাগল হইছো, তুমি মুজিব কবিরাজরে কেন আনছো? আমার আম্মা বলে, আর আমি নাই, গ্রামের সবাই মিলে ওনারে ধরছে যে তোর আব্বা মরে যাইতে আছে, তোর আব্বার অবস্থা খারাপ, এই জন্য গ্রামের সবাই মিলে মুজিব কবিরাজরে ধইরা বুঝিয়ে শোনায় নিয়ে আসছে, আমি তো মুজিব কবিরাজের কাছে যাই নাই। আমি বলছি, মা তুমি কখনোই মুজিব কবিরাজের কাছে যাইও না, এই কবিরাজ কখনো আমাদের ভালো চাইবে না, উনি পারলে উল্টা আমার আব্বাকে আরও মেরে ফেলবে, তুমি আইনো না। পরে যে কবিরাজটাকে আমি নিয়ে আসছি, ওই কবিরাজ আমার আব্বার হাত দিল, হাত ধরার পরে আমার আব্বার দিকে, মানে আমার আব্বা তখন বড় বড় চোখ করে, রক্তবর্ণ চোখ করে কবিরাজের দিকে তাকায় আছে, এবং চারপাশে তখন অনেকগুলা মানুষ, মানে চারপাশে বেরি বেদের মতো দিয়ে আছে। আমার কবিরাজ তখন আমার আব্বারে বলতেছে যে কেন আসছেন, কি কেন আসছেন। আমার আব্বার কণ্ঠে তখন অন্য একটা লোক বলে বসে, আমাকে চালান করে আনা হয়েছে, আমি চালান করছি, আমি আসছি। পরে বলে, কে চালান করছে? বলে, নাম বলা যাবে না কে চালান করছে, কিন্তু চালান করার কারণে আসছি। কবিরাজ বলে, ঠিক আছে, যেহেতু চলেই আসছেন তা এখন চলে যান। উনি একজন আলেম মানুষ, ধর্মীয় ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক সহ গ্রামের একজন মানে ভালো মানের মানুষ, ওনার ক্ষতি করে না, চলে যান। বলে, না, আমাকে চালান করে আনা হয়েছে, আমাকে চালান করে ওনার উপরে আমাকে দেওয়া হয়েছে, আমি এখন আর যাবো না, আমার চালান করে আনছে, আমি যাব না। কবিরাজ বলতেছে, দেখেন আপনি চলে যান, যদি না যান তাহলে অবস্থা খারাপ হবে। আমার আব্বা তখন হাইসা মানে বলতেছে, খারাপ হবে? কি খারাপ হবে? আপনি তো একটা কবিরাজ, আপনার চেয়েও বড় কবিরাজ আসলেও আমারে এই লোকের শরীর থেকে বের করতে পারবে না, আমাকে এই লোকের শরীর থেকে বের করতে পারবে না। পরে কবিরাজ বলে, কেন? আমার থেকেও বড় কবিরাজ আসলেও আপনাকে ওনার শরীর থেকে বের করা যাবে না কেন? তখনও আমার আব্বা বলতেছে, কারণ আমি ওর খাবারের সাথে, ওর রক্তের সাথে মিশে গেছি, আমি ওর খাবারের সাথে আমি ওর পেটে চলে গেছি, আমি দীর্ঘদিন ওর পেটে ছিলাম, আমি ওর শিরায় উপশিরায় মিশে গেছি, আমারে আপনি বের করতে পারবেন না। এরপরে কবিরাজ বলল, আমি পারি কি না পারি তুই এখনই দেখবি। এই বলে সে তার তন্ত্রমন্ত্র শুরু করলো। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পরে আমার আব্বা সুস্থ হয়ে গেল। এবং সুস্থ হওয়ার পরে কবিরাজ তখন আমার বলল, আমার আব্বার হাতে একটা তাবিজ পরাইলো, তাবিজ পরাই দিয়া আমারে আলাদা ডাক দিল, আমার আম্মারে ডাক দিয়া বলতেছে, মুজিব কবিরাজ কি? আমি বললাম, যে লোকটা আপনি আইসা দেখছেন উনি মুজিব কবিরাজ। পরে বলতেছে, এই লোকটার নাম আমি শুনছি, কিন্তু লোকটার আমি কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এই লোকটা তো অনেক দুষ্ট একটা লোক, অনেক খারাপ একটা লোক, তো এই খারাপ লোকটা তো আপনার আব্বাকে শেষ করে দিছে। কবিরাজ বলতেছে, আমি তখন বললাম, আমার আব্বাকে শেষ করে দিয়েছে মানে আমার আব্বার কী হয়েছে? বলে, আপনার আব্বাকে খাবারের সাথে এমন কিছু জিনিস মিশিয়ে খাওয়াই দিছে, আপনার আব্বাকে আপনি মনে হয় আর বাঁচাইতে পারবেন না। আমি তখন বললাম, কবিরাজ এটি কী বলেন? আপনি তো আমার আব্বার কাছ থেকে জিন সরাই দিলেন, আমার আব্বার সাথে তো এখন জিন নেই, তাহলে তো আমার আব্বা এখন ভালো আছে। আপনি এটা কেন বলতেছেন যে আমার আব্বাকে আমি ভালো করতে পারবো না বা আমার আব্বা আর ভালো হবে না?
তিনি তখন বলতেছে, হ্যাঁ আপনার কথা সত্যি যে আপনার সাথে আপনার আব্বার সাথে এখন আর জিন নাই, কিন্তু জিন না থাকলে আপনার আব্বা কিন্তু সুস্থ না। এই জিনটা পরে আবারও আপনার বাবার শরীরে আসতে পারে। আপনার আব্বাকে বাঁচাতে পারবো কিনা আমি জানি না, তবে দোয়া করি যাতে আল্লাহ আপনার আব্বাকে বাঁচিয়ে দেয়। এটা বলে কবিরাজ তখন চলে যায়। আমার মা তখন বলে, আপনি আপনার হাদিয়া নেবেন না? কবিরাজ বলেন, না, আপনার আব্বাকে আমি চিনি, তিনি অনেক ভালো মানুষ, আমি ওনার চিকিৎসার জন্য হাদিয়া নিব না। তবে আপনাদেরকে বলি, আপনারা কোরআন পড়েন এবং প্রতিনিয়ত ওনার কানের কাছে কোরআন পড়তে থাকেন। উনি যখন ঘুমাবে ওনার বালিশের নিচে কোরআন দিয়ে রাখেন এবং একমাত্র আল্লাহ তাআলা ওনাকে বাঁচাতে পারে, কারণ ওনার যে অবস্থা করছে উনি বাঁচবে বলে আর মনে হয় না। এরকম কথাবার্তা বলে কবিরাজ যখন চলে যায়, আমার আম্মা তখন এক পাশে কান্না করে, আমি অন্য পাশে কান্না করি, আমার ছোটো ভাইটাও কান্না করতেছে। তো এইভাবেই তখন রাতের বেলায় আমার আব্বা আমাদের সাথে খাইতে বসছে। পরে আমি আমার আব্বারে বললাম, আব্বা কি হয়েছিল গতকালকে রাতে, তুমি কি আমার একটু বলতে পারো? আব্বা আমার বলে, না রে বাবা, আমার কিছু মনে নাই, আমার শুধু এইটুকুই মনে আছে, আমি বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে ওই দোকানদার আমার একটা বড় মাছ দিছে এবং বললো যে মাছটা তাড়াতাড়ি বাড়িতে নিয়ে বউ বাচ্চা নিয়ে কাইটা রান্না করে খান, কারণ এই মাছটা নাইলে পচে যাবে, তাড়াতাড়ি নিয়ে যান। এবং দোকানদার এই কথা বলতে পরে আমি তাড়াতাড়ি মাছটা নিয়ে বাবা বাড়িতে চলে আসছি। তাড়াতাড়ি মাছটা নিয়ে বাড়িতে আসছি এবং বাড়ির দিকে রওনা দিছি যে তোর আম্মারে দিব। এই খালটার কাছে আসছি, দেখলাম যে খালের মধ্যে কী জানি একটা জিনিস লাফালাফি করতেছে, মানে আটকায় আছে খালের মধ্যে। তা আমি মনে করলাম মনে হয় কি জাল ভিজাইছে, জালের মধ্যে মনে হয় বড় কোনো মাছ আটকাইছে, আমি এটা মনে করছি। আমি বললাম তারপর? আব্বা বলে, তারপর আমি মাছটারে তোর ওই মানে ইয়ের উপরে, তোর রাস্তার উপরে রাইখা আমি তখন পানিতে নামছি যে কি হয়েছে এটা দেখার জন্য। শুধু পানিতে নামছি, পানিতে নামার পরে দেখলাম একটা জাল বিছানো আছে, জালটার মধ্যে কী জানি একটা মানে আটকে আছে। আমি তখন এটার উপরের দিকে উঠলাম জালটারে, এবং জালটারে উপরে উঠেয়া আমি দেখলাম রে বাবা এটার মধ্যে একটা সাপ আটকাইছে, খুব ভয়ঙ্কর সাপ। এটাই শুধু আমার মনে আছে, আমি শুধু সাপটারে দেখছি এবং এই সাপটারে দেখার পর আমার জ্ঞান হারিয়ে ফেলি। এরপরে তো আমার কবিরা জানলে আমার জ্ঞান আসলো। আমার মা তখন বলে যে আমি আপনারে হাজারবার বলছিলাম যে আপনি মুজিব কবিরাজের বাড়িতে যাইয়েন না, ওনার দেওয়া কোনো খাবার খাইয়েন না, এই লোক ভালো না, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। আপনি মুজিব কবিরাজকে ভালো করার জন্য ওনার দাওয়াতে গেলেন, উনি আপনার এগুলো খাওয়াই দিছে। আমার আব্বা বলে, আলহামদুলিল্লাহ, খাওয়াই দিলে দেখ আমার আল্লাহ আমারে বাঁচাইব, তোমরা চিন্তা করো না। এই রাতটা গেল, পরের দিন গেল, তার 3 দিন পরে রাতের বেলায় আবারও আমার আব্বার সাথে চলে আসছে। আমার আম্মা ঘরের মধ্যে বসে চিৎকার করতেছে, ওরে আনিস রে, তাড়াতাড়ি আয়। আমি তখন দৌড়ে গেলাম, গিয়ে দেখতেছি আমার আব্বারে মানে মাইরে ফালাইতেছে। আমরা কোনো কিছু দেখি না, শুধু দেখি যে আমার আব্বারে গলা চেপে ধরতেছে, আমার আব্বার উপর থেকে আছাড় মারতেছে, মানে এরকম মানে বোঝা যাচ্ছে যে আমার আব্বাকে মারতেছে। এবং এরকম মারের একটা পর্যায়ে আমি তার সাথে মানে উপায় বুদ্ধি না পেয়ে দৌড়ে গিয়ে কোনোভাবে দৌড়ে অজু করে আইসে আমি কোরআন নিছি এবং কোরআন নিয়ে আমি জোরে জোরে কোরআন পড়তে শুরু করছি। ঘরের মধ্যে একদম উচ্চ সুরে কোরআন পড়তেছি এবং এত জোরে কোরআন পড়তেছে এবং কোরআন পড়তে একটা পর্যায়ে আমার আব্বা হঠাৎ করে শান্ত হয়ে গেল এবং শান্ত আব্বা আমার বলতেছে, আরে আমার তো মাইরে ফেলছে রে, আমার গাড়টা সব ভেঙে ফেলছে রে, ওরে আমার একটু বাসা। তাড়াতাড়ি করে আব্বারে দিলাম, নিয়ে রওনা দিছে ডাক্তারের কাছে। যেমন আমার আম্মা বলে, এই রাতের বেলায় ডাক্তারের কাছে নিয়ে যাইস না, তাহলে দেখা যায় এটা রাস্তার মধ্যে আবারও তোর আব্বারে ধরে আরও মারবো। একটা কাজ করতে ডাক্তার নিয়ে আয়। এবং ডাক্তার আনার জন্য আমি তখন বাড়ি থেকে দিলাম বাড়ি থেকে দৌড় দিয়া না ডাক্তারের বাড়িতে যাব। ভাই আমি দৌড়াইতেছি মানে ডাক্তারের বাড়ি আমি পাইতেছি না। ডাক্তারের বাড়ি আমাদের বাড়ির পাশে, যাইতে খুব বড় আপনার 5 মিনিট লাগে। 5 মিনিটের রাস্তা, হাতে টর্চ লাইট দিয়ে আমি দৌড়াইতে মানে আমি আর মানে ডাক্তারের বাড়ি যেতে পারিনি, দৌড়াইতে আছে। এবং দৌড়াইতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে দেখি কি জানেন, আমি আমাদের বাজার পার হয়ে আমাদের বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি। এত দূরে আসছি যেখানে আসতে আপনার 1 থেকে 2 ঘন্টা সময় লাগে যদি হাইটে আসি। মানে আমাদের গ্রাম পারে, আমাদের থানা পারে অনেক দূরে চলে আসছে। এবং ওইখানে আসার পরে একটা সাইনবোর্ডের মধ্যে আমি যখন দেখলাম যে এই লেখা, আমি তখন এখানে দোয়া পড়তে শুরু করছি। দোয়া পড়তেছি পড়ে আমি আমার চারপাশে দোয়া পড়ে আমি মোটামুটি আমার আব্বার কাছ থেকে একটু আমল আমার জানা ছিল, আমি ওই আমলগুলো পরে আমার চারপাশে আমি তখন লাঠি দিয়ে একটা দাগ দিয়ে দিছি। দাগ দেওয়ার পরে রে ভাই, আপনি বিশ্বাস করবেন না, মানে আমি দেখতেছি যে মানে আমার কাছে এক ভয়ঙ্কর আকৃতির সাপ আসতেছে। এই দিকটা পুরো সব কিছু এলোমেলো করে দোকানপাট সব কিছু ভেঙে ভয়ঙ্করভাবে এক সাপ আমার সামনে এসে দাঁড়াইছে। ওই সাপ যখন আমার সামনে আসছে, আমি আল্লাহরে ডাকতেছি আর মনে মনে আমি জানি তো, কারণ আমি এই কুণ্ডলি থেকে বেরোলে আমাকে মেরে ফেলবে। আমি যদি কোনোভাবেই কুণ্ডলি থেকে একটা পা বের করতে আমার মেরে ফেলবে, আমি আর ওখান থেকে বেরোই না। এত পরিমাণের তুফান দিতে আছে, মানে তুফান, আমি বেরোই না। আমি কুণ্ডলের মধ্যে দাঁড়াই আছি, আহারে তুফান ভাই, বিশ্বাস করেন তুফানে মানে আমাকে উড়ে নিয়ে যাবে। আমি ওখানে বসে গেছি। এক পর্যায়ে তুফানের পরে শুরু হলো বৃষ্টি, এবং বৃষ্টিতে আমি যে দাগটা দিছি আমার এই দাগটা আর দেখা যায় না।
বৃষ্টির পানিতে দাগটা তখন তলিয়ে গেছে। আমি দুইটা পা ওইখানে, ওই দুইটা পা ওই জায়গায় দিয়ে আমি দাঁড়াই আছি। এইবার আমার কাছে মনে হচ্ছে আমার পায়ের মধ্যে কি জানি কামড়াইতে আছে, পায়ের মধ্যে কি জানি কামড়াইতে আছে, মানে ওই পানির সাথে কি জানি আসছে আইসা কামড়াইতে আছে। রে ভাই, কলিজাটা মনে হয় ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ আকবার বলে এরই মাঝে আমি আজানের শব্দ শুনতে পেলাম, এবং আজানের শব্দ শোনার সাথে সাথেই আমার মনে হয়, আপনি বিশ্বাস করবেন না, একটা সেকেন্ডের মধ্যে কোথায় গেল বৃষ্টি, কোথায় গেল পানি, কোথায় গেল কি, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, এবং খুব শুকনা। আমি প্রথমে আইসা যেভাবে চারপাশে কুণ্ডলি দিছি, মাটিটা যেরকম ছিল এরকমই আছে। একদিকে হুজুর আজান দিচ্ছে, আরেকদিকে আমি মসজিদের দিকে দৌড়াইতেছি। দৌড়াইতে মসজিদের ভিতরে ঢুকে গেছি। অজু কিন্তু করা নাই, মসজিদ ওই যে কোরআন পড়ছি অতটুকুই মসজিদের ভিতরে ঢুকছি, এবং মসজিদের মধ্যে ঢুকেই ধরেন আমি এই হুজুর গো বলে ডাক দিয়ে ওইখানে অজ্ঞান হয়ে গেছি। এবার হুজুর আমার মানে মুখের মধ্যে পানি টানি দেওয়ার পরে পানির জ্ঞান আসে। পরে আমারে বলে, তোমার নাম কেমন? আনিসুর রহমান। বাড়ি কই? পরে আমি বাড়ি বলি। উনি বলে, কি বলো, এত দূরে তোমার বাড়ি, এখানে তুমি আসলা কেন? আমি বললাম, আমি কীভাবে আসছি আমি জানি না, আমার আপনারা বাড়িতে নিয়ে যান, আমার বাড়িতে নেওয়ার ব্যবস্থা করেন। আমার সকালবেলা জ্ঞান আসে, এবং আসার পরে আমার তখন তারা একটা সিএনজি নিয়ে বাড়িতে পাঠায়, এবং সিএনজি নিয়ে আমি বাড়িতে আসি, এবং বাড়িতে আসলে পরে আমি এসে দেখি যে সবাই চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে। আমার বাড়িতে কান্নার ঢোল পড়ে গেছে। আমি দৌড়ে মায়ের কাছে যেয়ে বলতেছি, ও মা, কী হয়েছে, সবাই এরভাবে কান্না করতেছো কেন? আমার মা আমারে জড়াই ধরে বলতেছে, আনিসুল রে, তোর বাবা নাই, তোরে পাঠাইলাম ডাক্তার আনার জন্য, তুই ডাক্তার আনতে গেলি না, তুই ডাক্তার আনলি না। এই তুই ডাক্তার আনতে গেছস, একটু পরেই তোর আব্বারে আবারও ধরছে, ধইরা তোর আব্বার ঘাড়টার ভেঙে ফেলছে, তোর আব্বার মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে, তোর আব্বা মারা গেছে। আমি তখন দৌড়ে ওইখান থেকে সিএনজি থেকে নাইমে ওই মুজিব কবিরাজের বাড়ির দিকে যাচ্ছি যে ওনারা আমি মেরে ফেলবো। কিন্তু আমি গিয়ে দেখি যে মুজিব কবিরাজ তার ঘরের মধ্যে তালা মেরে তার বউ বাচ্চা সন্তানদেরকে নিয়ে কই জানি চলে গেছে, উনি এখানেও নাই। প্রতিশোধে তখন আমার পুরোটা শরীর ধাউ ধাউ করে চলতেছিল। সূর্যের মতো সুন্দর আমার আব্বার চেহারাটা, নিথুর শরীরটা পড়ে আছে মাটির বিছনার মধ্যে। আমি তখন গিয়ে আব্বার পাশে বসে চিৎকার করে কান্না করতেছি, যে বাবা আমাকে এত ভালোবাসতো, সেই বাবা আমাকে ছেড়ে এত সহজে চলে গেল। বাবার মৃত্যুটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি নাই। সেদিন বাবার লাশকে সামনে রেখে শপথ করেছি যে ঠিক যেভাবে আমার আব্বাকে মুজিব কবিরাজ মেরেছে, একইভাবে আমিও মুজিব কবিরাজকে হত্যা করব। আমিও জিনকে বর্ষে আনবো, এবং জিনকে বর্ষে এনে মর্মান্তিকভাবে জিন দ্বারা আমি মুজিব কবিরাজকে খুন করব। এইরকম একটা প্রতিশোধ নিয়ে আমি তখন আমার আব্বার কবরে মাটি দিলাম। আব্বার কবরে মাটি দেওয়ার পরে আমার আব্বা চলে গেল আমাদেরকে ছেড়ে, এবং তখন থেকে আমার মনে একটাই চিন্তা যে আমি কবিরাজি শিখব। এবং কবিরাজি কীভাবে শেখা যায়, আমি একদম অনেক বড় মাপের তান্ত্রিক হব, যে তান্ত্রিক আমার আব্বার হত্যার প্রতিশোধ দিব। মানে এরকমভাবে ইচ্ছা তখন আমার মাথায় জাগলো। বিভিন্ন লোকদের সাথে তখন কথা বলতে থাকি যে কিভাবে কোথায় গেলে আমি তান্ত্রিক বিদ্যাটা শিখতে পারবো, মানে জিনকে বর্ষে আনতে পারবো, এবং জিন দ্বারা আমি ওই মুজিব কবিরাজকে প্রতিহত করতে পারবো। মুজিব কবিরাজ কোথায় গেছে বাড়িঘর ছেড়ে, এরপর ওনার কোনো ঠিকানা বা ওনার কোনো কিছু আর পাওয়া যায় না, উনি কই চলে গেছে। এবং আমি ওনাকে অনেক খুঁজেছি, বাট আমি ওনাকে পাই না। উনি কোনো ওনার আত্মীয় স্বজনের বাড়িতেও যায় নাই, এবং কোথায় যে উনি গেছে এটা একমাত্র উনি জানে, আর ওনার উপরের আল্লাহ জানে। তো আমার কথা হচ্ছে, আমি জিনকে বর্ষে আনবো, এবং জিনকে বর্ষে এনে আমি জিন দ্বারা এই মুজিব কবিরাজকে খুঁজে বের করব। জিন দিয়ে আমি মুজিব কবিরাজকে খুঁজে বের করবো, এবং জিন দিয়ে আমি মুজিব কবিরাজের উপর চরমভাবে প্রতিশোধ দিব। এমন করে আমি তখন কবিরাজের সন্ধান করতে করতে একটা পর্যায়ে আমি আমার আব্বার যিনি প্রথমে চিকিৎসা করেছিল ওই কবিরাজের কাছে যাই। তিনি বলতেছে তিনি আমাকে শিখাবে না, এবং তিনি এগুলা কাউকে শিখাতেও চায় না। তিনি শিখে ভুল করেছে, তিনি অন্য কাউকে শিখাবে না। এমন করতে করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে আমি একটা কবিরাজের সন্ধান পাই। উনি হচ্ছেন বৌদ্ধ একজন কবিরাজ। ওনার সন্ধান পাই মিরসরাই বলে একটা জায়গা আছে, সীতাকুণ্ড না ঠিক সীতাকুণ্ডের পাশে। ওই বৌদ্ধ কবিরাজের বাড়িতে আমি তখন আমার বেডিংপত্র সব কিছু নিয়ে বৌদ্ধ কবিরাজের বাড়িতে চলে যাই। মানে আমার কথা হচ্ছে, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যাই হোক, আমার কবিরাজি শিখা লাগবে। আমি কবিরাজি শিখবো, এবং আমার আব্বার হত্যার প্রতিশোধ আমি নিব। যাই হোক, যথারীতি আমি ওই বৌদ্ধ কবিরাজের বাড়িতে চলে গেছি, এবং ওনার বাড়িতে যাওয়ার পরে উনি আমাকে ওনার সাথে রেখে আমি যেমনি বলছে আমি শিখতে আসছি, এবং আমি মানে খবর পাইছি উনি নাকি লোক খুঁজতেছে মানে ওনার সাথে থাকার জন্য। পরে উনি আমার বলে, তুমি তোমার ধর্ম পালন করো, এত কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে থাকতে পারো। আমি যে জিনটা দ্বারা কাজ করি, আমার ওই জিনটাও কিন্তু মুসলমান, সে কিন্তু বৌদ্ধ না, আমাকে এটা বলে। আমি বললাম ঠিক আছে। পরে ওনার সাথে আমি থাকি প্রায় 8-9 মাসের মতো, ওনার সাথে আমি থাকি। তা 8-9 মাস থাকার পরে আমি মোটামুটি অনেক কিছু আয়ত্তে নিয়ে আসি। জিনের সাথে কথা বলা বা জিনকে মোটামুটি বসে আনা, মানে যতটুকু একটা মানুষের মানে একটা ছোটোখাটো তান্ত্রিক বা কবিরাজ শিখা দরকার, আমি ততটুকু শিখতে পারি।
মানে ততটুকু শিখতে পারি, এবং এর বেশি আর উনি আমাকে শিখায় না। মানে যতই একটা গণ্ডি আছে, ওই গণ্ডিটা উনি কোনোভাবে পার হচ্ছে না, এরপরে তিনি আমাকে আর কোনো কিছু শিখায় না। এরপর ওনার কাছে যতই শিখার জন্য যাই আর আমাকে শিখায় না। ওই 7-8 মাস আমি যতটুকু শিখতে পারছি ততটুকুই। এরপরে প্রায় 3টা বছর আমি ওনার কাছে থাকি। তো এই 7-8 মাসে যতটুকু শিখছি অতটুকুই আমার মাথায়, অতটুকুই জানতে পারছি। এরপরে উনি আর আমাকে একটা ওয়ার্ডও শিখায় নাই, একটা ওয়ার্ড উনি আমাকে আর শিখায় নাই, এবং উনি আমাকে টোটালি হচ্ছে তখন মানে অ্যাভয়েড করতে শুরু করছে, মানে অবহেলা করতে শুরু করছে। মানে উনি মুখে আমাকে এটা বলতে পারতেছে না যে তুমি এখান থেকে চলে যাও, এটা আমাকে উনি মুখে বলতে পারতেছে না, কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে উনি আমাকে এটা বোঝাচ্ছে আমি যেন ওনার এখান থেকে চলে যাই, বা আমি যেন ওনার এখানে না থাকি। তো উনি যেহেতু আমাকে রাখতে চায় না ওনার ওখানে, আমি তারপরেও পড়ে আছি। 3টা বছর মানে বেহায়ার মতো পড়েছিলাম। 3 বছর পরে আমি তখন চলে আসছি। তো চলে আসছে, আমার বাড়িতে চলে আসছে। আসার পরে এই টুকিটাকি মানুষের চিকিৎসা করি। ধরেন এখান থেকে মানুষ আসে, ওইখান থেকে টুকিটাকি মানুষ আসে, আমি তাদের চিকিৎসা করি। তখন কিন্তু মজিদ কবিরাজ কিন্তু আর নাই, সে কিন্তু উদাও, সে কি মরে গেছে না বেঁচে আছে আমরা তাও জানি না। মানুষ যদি কোনো বিপদে পড়ে আমার কাছে আসে, আমি একটু একটু তাদের চিকিৎসা করি। মানে ওরকম জিনকে বর্ষে এনে চিকিৎসা করতে পারি না, মোটামুটি পানি পড়া দোয়া পড়ি, যতটুকু পানি পড়া দেওয়া যায় ওইটুকুনি চিকিৎসা করি। এমন করতে করতে প্রায় 8-9 দিন পরে আমাদের পার্শ্ববর্তী বাড়ির একটা মেয়ে, নাম হচ্ছে মালা খাতুন, ওই মালা খাতুনটা নাকি জিনে ধরছে। এই মেয়েটার সাথে আগেও জিনের একটা সমস্যা ছিল, পরে জিনে ধরছে। রাত্র 9টার দিকে মেয়ের বাবা এসে আমার ডাকতেছে যে আনিসুর রহমান একটু উঠে আসো না, আমার মেয়ের তো অবস্থা খারাপ, আমার মেয়েটার জিনে ধরছে। পরে আমি বেরোবো, আমার আম্মা আমারে বলে তুই এখন যাইস না। আমি বললাম মা কী বলো, রাতের বেলা একটা মানুষ বিপদে পড়ছে, আমি যাবো না? মা আমার বলে একবার তুই বাড়ি থেকে বেরোবার কারণে তোর আব্বা মারা গেছে ঘরের মধ্যে, আমি চাই না তুই আবার কিছু হোক। আমি বলি না মা, এরকম কিছুই হবে না, এটা তো হয়েছিল আপনার দুষ্ট মুজিব কবিরাজের কারণে, এখন তো আর মুজিব কবিরাজ নাই, তুমি এখন আর টেনশন করো না, এরকম কিছুই হবে না, আমার সাথে তুমি এরকম কিছু হবে না, আমার চিন্তা করো না। এই কথা বলে আমি তখন আম্মুর কাছ থেকে কথাবার্তা বলে রাত 9:30টার দিকে আমি ওই লোকের বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে একটা পর্যায়ে তার বাড়িতে গিয়ে পৌঁছাইলাম। তার বাড়িতে যাওয়ার পরে দেখি তার মেয়েটারে এমনভাবে বাইধে রাখছে, এবং বাইধে রাখার পরেও 8-10 জন লোক মেয়েটার চারপাশে হাতে পায়ে ধরে রাখছে। মানে ধরে রাখতে পারে না যে মেয়ে সব কিছু ভেঙে মানে উঠে যাবে এমন একটা অবস্থা, মানে খুব খারাপ একটা অবস্থা। পরে সবাই এখানে আসে, সবাই বলতেছে যে কি করা যায়, মেয়ে তো এরকম করতেছে, তার তো কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছে না, তারে কোনোভাবেই ঠিক রাখতে পারতেছি না, ও ওইটা ভেঙে ফেলে, খুব খারাপ একটা অবস্থা। পরে আমি গিয়ে দোয়া পড়তে শুরু করলাম। তা আমার যতটুকু, আমি তো আর অত বড় কবিরাজ না, ছোটোখাটো কবিরাজ, যতটুকু পারি ততটুকু পড়তেছি। এবং পড়তে পড়তে হঠাৎ করে আমি দেখলাম যে এই মেয়েটার সাথে যেই জিনটা আছে, মানে যে জিনটা এই মেয়েটাকে ধরছে, ওই জিনটাকেই কিন্তু আমি মনে মনে খুঁজতেছি, মানে ওই জাতের জিনগুলোকে আমি মনে মনে খুঁজতেছি। কারণ ওই জাতের জিনগুলো দিয়েই কিন্তু হচ্ছে মানুষ পৃথিবীতে কবিরাজি করে। যেমন আমাদের মানুষের মাঝে বিভিন্ন জাত আছে, খান আছে, বিভিন্ন বংশ আছে, এরকম জিনের ওই বংশটা দিয়ে মানে বিশেষ করে পৃথিবীর মানুষরা কবিরাজি করে। তা আমি দেখলাম যে এই জিনটাই মেয়েটাকে ধরছে। আমি চিন্তা করছি যেভাবে হোক ওই জিনটাকে আমার বর্ষে আনতে হবে। রাত্র 2টা পর্যন্ত আমি ওখানে বসে আছি, এবং রাত 2টা পর্যন্ত বসে থাকার পরে আমি কোনোভাবে জিনটাকে বর্ষে আনতে পারতেছি না, মানে কাছে আনতে পারতেছি না। এবার রাত 2টা বাজে, আমি তখন বললাম যে মেয়ের বাবারে বললাম আমি একটা কথা বলি, আপনি কি আমার কথা শুনবেন? যদি শুনেন তাহলে আমি বলবো। মেয়ের আব্বা বলে আমি আমার মেয়ের চিকিৎসা করার জন্য আনছি, তা আমি শুনবো না কেন? আমি বললাম আমি তো মেয়েরে মোটামুটিভাবে জিন তাড়াই দিছি, এখন মেয়ে ভালো আছে, তো আমি কালকে বিকালে আপনি একটু আমার বাড়িতে আইসেন। মেয়ের আব্বারে বলতেছে, মেয়ের আব্বা বলে আচ্ছা ঠিক আছে, আমি কালকে বিকেলে আসবো। এই বলে সকালবেলা ফজর আজান দিয়েছে, আমি তাদের বাড়িতে ফজরের নামাজ পড়ছি, পরে আমি বাড়িতে চলে আসছি। এবং বাড়িতে আসার পরে দেখলাম সবাই ঘুমিয়ে আছে, আমার মা ভাই মানে সবাই ঘুমিয়ে আছে, আমিও তখন ঘুমিয়ে গেলাম। যেহেতু সারা রাত কবিরাজি করছি, দিনের 12টার দিকে আমার ঘুম ভাঙছে। ভাঙার পরে গোসল করে আমি মসজিদে গেলাম, নামাজ পড়লাম, নামাজ করে এসে একটু খাইলাম। খাওয়া দাওয়া করি আমারে বলতেছি যে আম্মা আপনার সাথে আমার একটু কথা আছে। তা আম্মা আমারে বলে কি কথা? আমি বললাম আম্মা অমুক বাড়ির যে একটা মেয়ে মালা, আমি যে গতকালকে রাতে তারা চিকিৎসা করতে গেলাম, আপনার কি মনে আছে? আমার আম্মা বলে হ্যাঁ মনে থাকবে না কেন, তুই তো গেছস, মেয়েটার এখন কী অবস্থা? আমি বললাম মা মেয়েটা ভালো আছে, কিন্তু আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি, এভাবেই বলতেছি। আম্মা আমার বলে আবদার? কিসের আবদার? আমি বললাম মা আবদার হচ্ছে আমি এই মেয়েটার বিয়ে করবো। ডাইরেক্ট এমনি। আম্মা আমারে বলে কি বলিস তুই, এটা তুই কি পাগল হয়ে গেলে নাকি? এটা কি ধরনের কথা? এই মালারে কেন তোর বিয়ে করতে হবে? তোর যদি বিয়ে করতে হয় তাহলে কি মেয়ের অভাব? আর মালাও কিন্তু দেখতে শুনতে খুব একটা ভালো না, মানে চেহারা অতটা সুন্দর না। পরে তোরে আমি দেখে শুনি সুন্দর কোনো একটা জায়গায় বিয়ে করাবো, তা তুই মালাকে কেন বিয়ে করবি? আমি বললাম মা আমার কারণ আছে।
আমার দরকার আছে, এবং কি দরকার এটা আমি তোমারে বলতে পারবো না। শুধু এটাই বলতে পারি যে আমি মালাকে বিয়ে করতে চাই, তুমি আমার এখানে কোনো বাধা দিও না, আমি মালাকে বিয়ে করব, তুমি রাজি হয়ে যাও। আমার আম্মা তখন আমারে বলতেছে না, আমার দ্বারা এটা সম্ভব না। এখন আমি আবার আম্মাকে মূল কথা বলতেও পারি না, আম্মা যদি মেয়ের বাবার কাছে বলে দেয়, এই জন্য আমার কাছে মূল কথা বলতে পারি না, আমার কাছে মূল কথা বলতে পারি না। পরে আমি বলছি আমি মেয়ের বিয়ে করব। কোনোভাবে আম্মা রাজি হয় না। আমারে সারাটা দিন বুঝালাম, বিকেলবেলা মেয়ের বাবা আসছে। মেয়ের বাবা আসার পর আমি মেয়ের বাবার কাছে ডিরেক্টলি আমি নিজে প্রস্তাব দিলাম, এবং প্রস্তাবে মেয়ের বাবা হাসি খুশিভাবে মেনে নিল। আমারে বলে, আনিসুর রহমান, তোমার মতো একটা ছেলের কাছে যদি আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি, তবে আমার মেয়েটার জীবন ধন্য, আমার মেয়েটার জীবন ধন্য, আমার মেয়েটার আর কোনো চাওয়া থাকবে না আল্লাহ তাআলার কাছে। আমি হচ্ছে আমার মেয়েটাকে তুমি বিয়ে করো, আমি সুস্থ সবলভাবে আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিব। আমার মেয়েটার সাথে যেহেতু জিনের একটা সমস্যা আছে, এবং তোমার সাথে বিয়ে হলে পরে আমার মেয়েটা এই জিনের সমস্যা থেকেও রেহাই পাবে, আমার মেয়েটা তোমার সাথে ভালো থাকবে। আমি তখন বললাম, তাহলে তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ, আপনার কথা আমি মেনে নিলাম, তো আপনি আমার আম্মার সাথে কথা বলেন। না, আমার আম্মা রাজি নেই। উনি তখন চলে গেছে। 3 দিন পর্যন্ত আমি আম্মারে বুঝাইলাম, 3 দিনেও আমার আম্মার আমি রাজি করাইতে পারলাম না। যতভাবেই আম্মারে বুঝাইলাম, যেভাবেই আম্মারে বুঝাইলাম, কিন্তু আম্মা রাজি হয় না। এবং 3 দিন পরে যেটা হইলো সেটা হচ্ছে, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় একদিন জোহরের নামাজ শেষ করে মেয়ের বাড়িতে গেলাম, মানে মালাদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে মালার বাবারে বললাম যে আপনি কাজী ডেকে আনেন। উনি আমারে বলে, আপনি বিয়ে করবেন? আমি বললাম, জি আমি বিয়ে করব। এই বিয়েতে আমার মা রাজি নেই। যেহেতু আমার মা রাজি নেই, আমি আমার মতো করেই আপনার মেয়েকে বিয়ে করব, তা আপনি কাজী ডেকে নিয়ে আসেন। এটা বলার পরে উনি তখন কাজী ডাকার জন্য গেছে, এবং কাজী নিয়ে আসছে। আসার পর আমি বিকেলের মধ্যে, মানে 2টার মধ্যে বিবাহ সম্পন্ন করলাম। করে আমি বললাম যে আমি বউ নিয়ে বাড়ি যাব। উনি আমারে বলে, আপনার মা আবার কি বলে? আমি বললাম, মা কিছু বলবে না। আমি বিকেলে মাগরিবের কিছুক্ষণ আগেই তখন মালাকে সাথে করে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম, এবং আমি বাড়িতে এসে পৌঁছাইলাম। বাড়িতে আসার পরে আমার আম্মা তো অনেক গরম, রাগান্বিত। আম্মা বুঝে গেছে, কার কাছ থেকে শুনে গেছে আমি মালারে বিয়ে করতেছি। আম্মা আমার বলে, তুই এই বাড়ির মধ্যে ঢুকবি না, এই বাড়ি থেকে তুই বের হ, আমি তোর চেহারা দেখতে চাই না। আমি তখন মারে বলতেছি, মা আমি কেন মালাকে বিয়ে করেছি এটা শুনলে তুমি খুশি হবা। মালা কালো একটা মেয়ে, ওর ভালো কোনো জায়গায় বিয়ে হয় না, এবং ওরে কেউ এই মুহূর্তে বিয়ে করবেও না। ওর সাথে একটা জিনের সমস্যা আছে, এই জন্য এই জিনের সমস্যা থেকে ওকে বাঁচানোর জন্য আমি ওকে বিয়ে করছি। আমার আম্মা বলো, তোর বাবাও তো ছিল এক হাতেম তাই, তোর বাবাও তো ভালো মানুষ ছিল, বেশি ভালো মানুষ ছিল বলেই তো আজ এই কম বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে। তুইও অনেক বেশি ভালো না, দেখবি তুইও কম বয়সে পৃথিবী ছেড়ে চলে যাবে। আমি বলছি, মা যদি আল্লাহ মৃত্যু কম বয়সে লিখে থাকে, তাহলে তো কম বয়সেই মরতে হবে। আল্লাহ মৃত্যু কম বয়সে লিখলে কম বয়সেই মরবো, তুমি এটা নিয়ে টেনশন করো না। আমার মা আমারে বলে, আমি তোর মতো কুলাঙ্গার সন্তানের চেহারা দেখতে চাই না, তুই আমার ঘর থেকে বেরো। পরে আমি মারে বুঝে শুনে ঘরে গেলাম, এবং সেই রাতে আমি মালার সাথে বাসর করলাম। এবং বাসর করার পরে রাতে আমাদের বাসর হলো। ওই রাতে আমি কোনো কিছু করি নাই, এবং পরের রাতে মালা আমাদের বাড়িতেই ছিল, আর ওদের বাড়িতে যাই নাই। এইভাবে 1 সপ্তাহের মতো মালার সাথে আমার সংসার হলো। 1 সপ্তাহ পরে আমি নিজেই মালার শরীর থেকে ওই তাবিজটা খুলে ফেলে কোনো এক গভীর রাতে ওর শরীর থেকে আমি তাবিজটা খুলি, এবং তাবিজটা খোলার পরে এই জিনটা তখন মালার শরীরে আমি বসে আনি, আমি নিজেই আনার পরে জিনটা তখন মালার শরীরে আসে, এবং আসার পরে জিনটা হাসতেছে। ওর শরীরে এসে আমার দিকে তাকে হাসতেছে, এবং বলে, এই প্রথম কোনো পুরুষ বা কোনো লোক তার নিজের বউয়ের শরীরে আমাকে ডেকে আনলো। তুই তো আমার সম্বন্ধে জানিস, আমারে কেন ডেকে আনলি? পরে আমি বললাম যে আমি তোমারে ডেকে আনছি, আমার একটু উপকার করতে হবে। পরে আমারে বলে, বল কী উপকার? আমি তখন আমার কথাগুলো তারে বলি, আমার শর্তগুলো তারে বলি, যে এই শর্তগুলো আমার পূরণ করতে হবে, এবং এগুলো তুই করতে হবে। ও আমারে বলে, ঠিক আছে, আমি তোর শর্ত পূরণ করব, তুই যদি আমার শর্ত পূরণ করিস। আমি তখন বললাম, তোর কি শর্ত? আমি মানতে রাজি আছি। পরে আমারে বলে, আমার শর্ত হচ্ছে তোর বউকে আমার লাগবে। আমি যখনই তোর বউয়ের কাছে আসবো, তুই তোর বউকে আমাকে দিবি, এবং এইভাবে করবি। এখানে আসলে সব কিছু বলা যায় না, যতটুকু বলা যায় ততটুকু বলি। এইভাবে তোর বউকে তুই রাখবি, এই জিনিস পরায়া রাখবি, এটা করে রাখবি, এমনভাবে রাখবি আমি তোর বউর সাথে আসবো, এবং আমি একটা পর্যায়ে চলে যাব, এবং আমি তোর ইচ্ছা পূরণ করব। আমি বললাম, ঠিক আছে। এরপরেই হলো কি, মালা কিন্তু আর জানতো না ওর সাথে কী হয়। রাতের বেলায় আমি ওই জিনটাকে ওর শরীরে ডেকে আনতাম, এবং আনার পরে জিন ঠিক যেভাবে বলতো ওকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, আমি ঠিক একইভাবে ওরে সাজিয়ে গুছিয়ে রাখতাম, এবং ওর মাঝে আমি জিনেকে বর্ষা করতাম। এবং এরকম করতে করতে দেখা গেল প্রচুর পরিমাণে মানুষ তখন আমার বাড়িতে আসতে শুরু করে। তখন এই জিনটা দ্বারা, মালার সাথে যে জিনটা ছিল, ওই জিনটা দ্বারা আমি তখন ডিরেক্টলি মানুষের উপকার করতে পারতেছি। এবং যেটা মানুষের পক্ষে অসম্ভব, কোনো কবিরাজের পক্ষে অসম্ভব, কোনো কবিরাজ যেটা করতে পারবে না, আমি এইটা নিজে আনিসুর রহমান করে ফেলি।
এবং ভয়ঙ্করভাবে যখন এই অসাধ্যকে আমি সাধন করতে শুরু করি, মানুষ তখন সবাই অবাক হয়ে যায় যে কী ব্যাপার, আনিসুল এরকম অসাধ্যকে সাধন করতেছে, মানে আনিসুলের মতো কবিরাজ হতে পারে না। সবাই তখন দৌড়িয়ে দৌড়িয়ে আমার বাড়ির মধ্যে আসে এবং আমি মানুষকে এই ধরনের চিকিৎসাগুলো করতে থাকি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি প্রথম মালার সাথে থাকা ওই জিনের মাধ্যমে জানতে পারি যে আপনার মুজিব কবিরাজ এখনও বেঁচে আছে, কিন্তু মুজিব কবিরাজ এই মুহূর্তে ইন্ডিয়া কলকাতায় আছে। এবং ইন্ডিয়ার কলকাতায় সে অনেক বড় মাপের একজন কবিরাজ, সেখানকার তিনি অনেক বড় একজন কবিরাজ। আমি এই জিনের মাধ্যমে জানতে পারি, মালার সাথে যে জিনটা আছে ওই জিনের মাধ্যমে জানতে পারি। এইভাবে মালা কিন্তু কিছুদিনের মধ্যে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তো জিনটাকে আমি বুঝাই যে দেখ মালা তো অসুস্থ, তুই একটু অপেক্ষা করে একটু সুস্থ হয়ে নে, কিন্তু কোনোভাবেই জিনটাকে আমি বুঝাইতে পারলাম না। মালাকে বিয়ে করার ঠিক 4 মাসের মাথায় এই জিনটা, মানে জিনের মাধ্যমে না কী কারণ আমি জানি না, এক রাতের বেলায় আপনার মালা মারা যায়, হঠাৎ করেই মারা যায়। এবং মালার মৃত্যুতে আমি খুব বেশি মর্মাহত হই। এবং মালা যখন মারা যায় এই জিনটা আর তখন আমার কাছে আসে না। আমি মালার দাফন কাফন করে ফেলি। দাফন কাফন করে আমি তখন একরকম আসলে ভালো কোনো মানুষ আমি আর ওই সময় থাকি না। আমি যে ধরনের কাজ আমার স্ত্রীর সাথে ঘটাইছি, মৃত মালার সাথে ঘটিয়েছি, এইগুলো ভালো কোনো মানুষ কখনোই করবে না। আমি নিজেকে ভালো মানুষ দাবি করি না, আমি নিজেকে আমাদের এই সমাজের নিকৃষ্ট মানুষ হিসেবে আমি নিজে উপাধি দিই যে আমি আসলেই নিকৃষ্ট মানুষ, আমি যা করছি এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। মালার মৃত্যুর পরে আমি তখন পর্যন্ত ওই মুজিব কবিরাজের কোনো ক্ষতি করতে পারি নাই। এমনি মানে ওনার বাইরে থেকে ক্ষতি করছি, কিন্তু বিতর্কতভাবে কোনো ক্ষতি করতে পারি নাই। এই জন্য এই জিনটাকে আমি পুনরায় আবারও বলি যে তুই আমার কাছে আয়। ও আমাকে তখন আরেকটা চট্টগ্রামে আরেকটা মেয়ের সন্ধান দেয়। বলে ওই মেয়ের তুই বিয়ে করে আন, এবং ওই মেয়েকে বিয়ে করে আনলে পরে আমি তখন ওই মেয়ের শরীরে গিয়ে তোর আবার উপকার করতে পারবো। মানে কোনো নারীর শরীর ছাড়া ও কিন্তু আসবে না। কোনো একটা নারীর শরীর যদি ওকে আমি দিতে পারি ও তখনই আসবে। এবং একইভাবে আমি তখন এই কাজটা আবারও করি। আমি আরেকজন নারীকে ও ঠিকানা দেয়, ওই ঠিকানা অনুযায়ী আমি ওই বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই। এবং বিয়ের প্রস্তাব পাঠাইলে পরে ওই বাড়ির মেয়ে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য তারা রাজি হয়। ওই সময় আমার অনেক টাকা পয়সা, আমি ঘর বাড়ি বানাই, টাকা পয়সা দিয়ে জায়গায় সম্পত্তি কিনি এবং এলাকাতে আমি নাম করে একজন কবিরাজ হয়ে যাই। যার জন্য আমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোনো বাবা পিছপা হয় না, কোনো বাবা চিন্তা করে না যে এর কাছে মেয়ে বিয়ে দিলে আমার মেয়ে ভালো থাকবে কিনা বা মেয়ে ঠিক থাকবে কিনা, এরকম চিন্তা করে না। চোখ বন্ধ করে আমার হাতে সবাই মেয়ে তুলে দেয়। এবং আমি তখন ওই মুহূর্তটাতে চিন্তা করলাম যে ঠিক আছে, তাইলে আমি এরই বিয়ে করব। ওই মেয়েটার আমি বিয়ে করি। মেয়েটার নাম ছিল হচ্ছে আপনার জান্নাতুল ইবা নাম ছিল। আমি জান্নাতুল ইবারে বিয়ে করি। এবং এই মেয়েটারে বিয়ে করার পরেও একইভাবে এই মেয়েটার উপর আমি তখন আমার ওই জিনটাকে বসে আনার পরে তখন আমি ওই জিন দিয়া প্রচুর কাজ করাইতেছি, অনেক জায়গায় কাজ করাইতেছি। এইরকম করতে করতে এই মেয়েটা খুব চালাক ছিল। মানে মেয়েটার মাঝে যে আমি জিনটাকে আনতাম এবং মেয়েটার সাথে যে খারাপ ধরনের কিছু হইতো মেয়েটা এটা বুঝতে পারতো। এবং প্রায় অনেক দিন পরে মেয়ে জিনিসটা বুঝে একদিন মেয়ে আমার কোনো কিছু না বলে কেমনে মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে মেয়ে আমার এখান থেকে চলে যায়। এবং চলে গেলে পরে মেয়ে আর তার বাপের বাড়ি থেকে আসে না। আমি যখন ওর বাপের বাড়ি থেকে আনতে যাই, মেয়ে তখন তার বাবার কাছে কী বলে, তার বাবা সহ তার এলাকার লোকজন তখন আমার ওখানে মারতে বসে যে তুই ভণ্ড, তুই আমাদের মেয়েরে বিয়ে করে নিয়ে তুই আমাদের মেয়েরে তুই জিনের কাছে দিয়ে দিছিস। মানে খুব খারাপ একটা অবস্থা আমার সাথে হয়। ওইখানে একটা খারাপ অবস্থায় মেয়ে আমার মৌখিকভাবে তালাক দিয়ে দেয়। তো আমি যেহেতু কবিরাজ মানুষ ছিলাম, ওইখান থেকে আমি চলে আসি। আসার পরে জিনের সাথে আমি আবারও কথা বলি এবং জিন আমাকে তখন আরেকটা সন্ধান দেয়, আরেকটা ঠিকানা দিয়ে আরেকটা মেয়ের সন্ধান দিয়ে ওই মেয়েটা আমার বিয়ে করতে হবে। তো ওই সন্তানগুলো কিন্তু ওই আমাকে দিত, ও টার্গেট করতো করে আমাকে সন্ধান দিত, আমি বিয়ে করতাম, বিয়ে করে এনে আমি ওর জন্য রেডি করতাম। ও ঠিক যেভাবে চাইতো, যেভাবে আমাকে বলতো, একইভাবে আমি ওর জন্য সাজিয়ে গুছিয়ে ওর জন্য রেডি করে আমি ওরে খাবার দিতাম এবং ও ওর মতো করে করতো। এবং এরপরে এই মেয়েটা, মানে আমি 3 নম্বর যে মেয়েটাকে বিয়ে করি, ওই মেয়েটা অনেক রূপসী ছিল, অনেক সুন্দরী ছিল, একটা গরিব ফ্যামিলির মেয়ে ছিল, কিন্তু দেখার মতো একটা সুন্দর মেয়ে ছিল। ওই মেয়েটারে দিয়ে আমি তখন এই জিনটারে বললাম যে আমি মুজিব কবিরাজকে আনতে চাই। মুজিব কবিরাজের সাথে যে জিনটা ছিল, মুজিব কবিরাজ যে জিন দ্বারা কাজ করতো, আমি যে জিন দ্বারা কাজ করি ওইটা কিন্তু জিনদের বাদশা ছিলেন। উনি তখন ওই কবিরাজ মানে ওই জিনটাকে নিয়ে আসে। ওই জিনটাকে বলে যে ডিরেক্টলি মুজিব কবিরাজের কোনো কাজ করতে পারবে না, এবং কোনো জিনই মুজিব কবিরাজের সাথে থাকতে পারবে না। এবং হঠাৎ করে কলকাতায় থাকা মুজিব কবিরাজ তখন একেবারে অচল হয়ে পড়ে। কোনো জিনকে উনি আনতে পারে না, কোনো কবিরাজ উনি করতে পারে না। এবং একটা পর্যায়ে আমার আব্বা মারা যাওয়ার প্রায় বহু বৎসর পরে উনি আমাদের এলাকাতে পুনরায় আবারও ফিরে আসে। আমাদের এলাকাতে ফিরে আসার পরে প্রথম দিনে যেদিন আসে, ওই দিনে আমি আমার জিন দ্বারা ওনার উপর অত্যাচার শুরু করি।
আমার জিন দ্বারা অত্যাচার শুরু করি, মানে ওনারা আমি এমনভাবে করি যেমন একদিন রাতে ওনারা পাওয়া যায় আপনার ধানি জমির মাঝখানে, আরেকদিন ওনারা পাওয়া যায়, আরেক রাতে ওনারা পাওয়া যায় পুকুরে, আরেক রাতে ওনারা পাওয়া যায় মসজিদের ছাদে, মানে এক এক দিন এক এক জায়গায় রাখতেছি এবং আমি এতভাবে এরে কষ্ট দিচ্ছি যেটা বলার মতো না। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মুজিব কবিরাজকে পাগল বানিয়ে দিই এবং আমার জিন দ্বারা আমি এই লোকটাকে পাগল বানাই, লোকটাকে আমি রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দিই। সে রাস্তার মধ্যে খুব ভয়ঙ্করভাবে চলাফেরা করতো এবং এই মুজিব কবিরাজকে আমি টোটালি 6 মাস পাগল বানায় রাখি। 6 মাস পাগল বানাইয়া এই মুজিব কবিরাজকে জিন দ্বারা আমি আত্মহত্যা করাই, মানে মুজিব কবিরাজ নিজেই ফাঁসি দিয়ে মারা যায়। এবং মুজিব কবিরাজ আত্মহত্যা করে মারা যায়, এটা সবার মুখে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই তখন আমারে মানত। এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে গণ্যমান্য যতই ব্যক্তিবর্গ ছিল সবাই তখন আমার কথায় উঠতো বসতো। আমি যেটা বলবো, আমি আনিসুর রহমান যেটা বলবো সেটাই কথা, আর কোনো কথা নেই। এবং আমি 3 নম্বর যে মেয়েটাকে বিয়ে করি আমার ওই মেয়েটাও মারা যায়, ওই মেয়েটাও মারা যায়। এই মেয়েটা মারা যায়, কবিরাজ মানে কবিরাজটা মারা যাওয়ার পরে, মানে মুজিব কবিরাজ মারা যাওয়ার পরে আমার এই বউটাও মারা যায়। অ্যান্ড তখন আমি আবার মানে জিনকে মানে আবার আনতেছি, পরে সে আমাকে আরেকটা মেয়ের সন্তান দেয়। তাই এই মেয়েটার বাড়িও ছিল আপনাদের নোয়াখালীর ওই দিকেই। আমি তখন ওই মেয়েটাকে বিয়ে করি, মানে ওই টার্গেট করে আমি বিয়ে করে আনি এবং আনার পরে একটা পর্যায়ে আমি নিজেই ডিভোর্স করে দিই, কোনোটার তালাক করে দিই, কোনোটা বেশিরভাগগুলো এমনিই চলে যায়। এবং এমন করতে করতে আমার গোটা এলাকাতে, মানে আমার যেই এলাকা ছিল আমার গোটা এলাকাতে খবর হয়ে যায় যে আমি এরকমভাবে প্রায় 25টার মতো, আমি প্রায় 20-25টার মতো আমি বিয়ে করে ফেলি। তাই এই আমার পুরো এলাকাতে এটা খবর হয়ে যায়, সবাই জেনে যায় যে আমি একটা করে বিয়ে করি, এরপরে ছেড়ে দিই এবং কোনোটা মারা যায় কোনোটারে ছেড়ে দিই। এবং যেটা জানতে পারে যে আমি এই ধরনের কাজগুলো করি, আবার অনেক মেয়েরা খুব চালাক, ওরা অনেক কিছু বুঝে যায়। তো যারা বুঝে যায় যে আমি এই ধরনের কাজগুলো ওদের সাথে করি তারা নিজেরাই আমারে ডিভোর্স করে চলে যায়, আর যারা বুঝে না তারা মারা যায়। তো এরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি আমার এলাকাতে কোনো মানুষ আর আমার কাছে কোনো মেয়ে বিয়ে দেয় না, এবং যে কোনো লোক আমার কাছে মেয়ে বিয়ে দিতে হলেও খবর নেয় এবং খবর নেওয়ার পরে আমার কাছে মেয়ে বিয়ে দেওয়াই বন্ধ করে দেয়। এবং তখন আমার জিন আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমার উপরে রাগান্বিত হয়ে যাচ্ছে যে আমি যেটা চাই তুই আমার এটা দেস না, আমি তোর কাজ করব না, আমি তোর কাজ করবো না। অত জিনের বাসা ছিল, অনেক বড় মাপের ছিল, ওরে আমি আয়াত টানতে পারতাম না। এবং একটা পর্যায়ে এরকম হয়েছে যে মানে আমি কোনোভাবে ওরে আর ঠিক রাখতে পারি না, ও আমার উপরে খুব বেশি চড়ে যায়, অনেক বেশি আমার উপরে রেগে যায়। এবং এক পর্যায়ে আমাকে এটা বলেই বসে যে ও আমার আর কোনো কাজ করবে না, আমার বলে আমি তোর আর কোনো কাজ করবো না। এবং এরকমভাবে আমার কাছ থেকে চলে যায়, আমি ওরা আনার জন্য চেষ্টা করি এবং শেষ পর্যন্ত ও আমাকে একটা শর্ত দিয়ে দেয়, এবং একটা শর্ত দেয় যে ঠিক আছে আরেকটা শর্ত আমার দেয়, আমি এই শর্তটা করলে সে আমার কাছে আসবে। মানে একটা মেয়ের কথা বলে এবং মেয়ের পরিবার থেকে মেয়েটা আমি তো জোর করে নিয়ে আসি। এই ঘটনাটা একটু অন্যরকম ঘটনা, এই জন্য আমি এটা বলি না, বা যেভাবে মেয়েটাকে আমার কাছে নিয়ে আসি, আমার কাছে আসিনি, ওই জিনটাকে আমি বাড়িতে আনি এবং ওই মেয়েটা থাকা অবস্থায় মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, মেয়েটাও আমার ওই করতে পারে না। একদিন সন্ধ্যার দিকে জিনটা তখন আমার বসেই ছিল, সন্ধ্যার দিকে আমার মা আমি যেখানে বৈশা হচ্ছে রুগী দেখতাম, যেখানে আমি এইগুলা কাজ করতাম, ওইখানে আমার মা গেছে আমার বৈঠকখানাটা পরিষ্কার করার জন্য। এবং বৈঠকখানাটা পরিষ্কার করার জন্য মা যখন গেছে, মা ওইখানে যাওয়ার পরে ওই দিন রাতের বেলায় আস্তাগফিরুল্লাহ মিন জালিক ওই হারামি জিন আমাকে বলে বসে আমার মাকে তাকে দিতে হবে। আমার মাকে সে দেখে, মা আমার বৈঠকখানায় যায়, ওইখানে সে উপস্থিত ছিল, সে আমার বলে আমার মাকে তাকে দিতে হবে। এবং এইটা যখন সে আমাকে বলে বসে তখন আমার মাথা বিগড়িয়ে যায় এবং আমি তখন তার উপর রাগান্বিত হয়ে পড়ি যে না, এটা তো কখনোই হতে পারে না, আমি আমার মাকে দিব, মানে না, আমি আমার মাকে না দিলে সে আমার ক্ষতি করবে। এবার সে উল্টা আমার উপরে চলে যায়, আমি অতীতে যা করছি সব কিছু বাদ, কিন্তু আমার মাকে আমি অন্য মেয়েগুলোকে যেভাবে প্রেজেন্ট করে আমি ওর কাছে দিছি, ঠিক একইভাবে আমার মাকে ওভাবে রেডি করে আমার তার কাছে দিতে হবে। আমি তখন ওই জিনিরে বললাম যে আমার জীবন থাকতে আমি কখনো এটা করতে পারবো না। যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরছে, যে মায়ের জন্মতে আমি বড় হয়েছি, আমি এই মায়ের সাথে এই ধরনের কাজ করতে পারবো না। আমি বলি পারবো না, ও বলে দে, আমি বলি পারবো না, ও বলে দে, মানে এমনভাবে ও আমাকে ধরে বসছে যেটা আমি বলে বুঝাতে পারবো না। আমি ওর কোনো কথাই শুনি না এবং ওর কোনো কথাই মানি না। না মানার পরে যেহেতু আমি আর আমার মাকে দিচ্ছি না, একটা পর্যায়ে ও আমাকে বলে ঠিক আছে, যা তোর মাকে দিতে হবে না, তুই লাস্ট আরেকটা বিয়ে করবি এবং এটা করলেই তুই শেষ, এরপরে তোর আর কোনো কিছু করা লাগবে না, এবং এই মেয়েটা তোর কাছে বিয়ে দিবে না, এই মেয়েটাকে তুই উঠে নিয়ে আসবি। তা আমার একটা ঠিকানা দেয়, ওই যিনি আমাকে ঠিকানা দেয়, ঠিকানাটা দিলে পরে আমি ওই মেয়েটাকে উঠে নিয়ে আসি। চট্টগ্রামে ছিল বাড়িটা, মেয়েটাকে উঠে নিয়ে আসি
এবং এই মেয়েটাকে উঠে নিয়ে আসে, এবং মেয়ের বাবা ছিলেন, আমি প্রথমে জানতাম না, মেয়েটাকে উঠে নিয়ে আসি এবং উঠে নিয়ে মেয়ের সাথে আমি কোনো কিছু করিয়ে না, আমি শুধু আমার জিনের জন্য ওকে আমি আনি এবং জিন যেভাবে বলে ওভাবে আমি জিনের সামনে মেয়েকে প্রেজেন্ট করি। এবং মেয়েকে উঠে আনার 2 দিন পরে আমি জানতে পারি মেয়ের বাবা নাম করে একজন প্রশাসনিক কর্মকর্তা, আমি ডিটেলসে না বলি, প্রশাসনিক একজন কর্মকর্তা। এবং উনি আমার নামে মানে এই ঘটনার পরে আমার পুরো বাড়ি, আমার পুরো ঘর বাড়ি যাই কিছু আছে সব কিছুর মানে করে ফেলে এবং আমাকে ওই জায়গা থেকে উনি দর্শন মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে যায়। এবং ওই মামলায় যখন আমাকে ধরে নিয়ে যায় তখন আমার পুরনো যে রেকর্ডগুলো ছিল, আমি কতটা বিয়ে করছি এবং কতটা নারীকে আমি মেরে ফেলেছি, কতটা মেয়ে মারা গেছে, এই ধরনের সব কাহিনীগুলো আমি একে 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 ওনার কাছে বর্ণনা দিতে থাকি। এবং আমাকে রিমান্ডে দেওয়া হয়। যখন আমাকে রিমান্ড দেওয়া হয় আমি রিমান্ডে গিয়ে সব সত্যতা স্বীকার করি এবং সত্যতা স্বীকার করার পরে শেষ পর্যন্ত মানে আমার অবস্থায় এইরকম হয় যেটা আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং আমাকে সেখান থেকে আমার রায় হয় আমার যাবজ্জীবন জেল। যদিও ফাঁসি ওরা নির্ধারণ করে, কিন্তু ফাঁসি থেকে আমাকে যাবজ্জীবন জেল দিয়ে দেয়। এবং যাবজ্জীবন জেল দেওয়ার পরে আমি আজকের এই মুহূর্ত পর্যন্ত, ঠিক এই সময়টা পর্যন্ত আমি জেলখানায় আছি। আমি এখান থেকে সম্ভবত মৃত্যুর আগ পর্যন্ত বেরোতে পারবো না। এবং আমি যে পাপ করেছি ওই পাপের পাপিষ্ট মানুষটা আমি এখানেই আমার জীবন দিতে চাই, আমি এখান থেকে বেরো হতে চাই না। আমি আমার জীবনের কথাগুলো আপনাকে বললাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন এবং আমার কথাগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে মোহাম্মদ আনিসুর রহমানের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুগণ, এখানে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। তার প্রথম কথা হচ্ছে আনিসুর রহমান এখনও জেলে আছে। উনি আমাকে গল্পটা বলেনি। জেলে ওনার সাথে থাকা কোনো এক আসামি, ওনার বাড়িও চট্টগ্রামে, ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান। উনি আনিসুর রহমানের সাথেই একই জেলে ছিলেন, একই রুমে ছিলেন এবং আনিসুর রহমান তার কাছে এই গল্পগুলো বলে এবং হাবিবুর রহমানের কাছ থেকে আমি পুরোটা গল্প পেয়েছি। হাবিবুর রহমান আমাকে গল্পটা বলেছে। এখন বড় কথা হচ্ছে এই গল্পের মাঝে আমি অনেক কিছু কাট করেছি। এই গল্পের মাঝে আমি অনেক কিছু মানে এই গল্পটার যেই মানে ধরেন 100 ভাগের মধ্যে আমি 70 ভাগ কেটে ফেলেছি। 70 ভাগ কেটে শুধু 30 ভাগ আপনাদের কাছে বলেছি। এবং 30 ভাগ কেন বলেছি সেটাও বলি। তার কারণ হচ্ছে যে 70 ভাগ যদি আমি না কাটতাম এই গল্পটা ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করা যেত না। গল্পটা এরকম একটা গল্প ছিল। এই জন্য যতটুকু আমার মানে আয়াত্তে ছিল বা যতটুকু আমাদের পারমিশন আছে ইউটিউবের তরফ থেকে, ঠিক ততটুকু আমি আপনাকে বলে গল্পটা রেকর্ড করেছি। তো হাবিবুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ যে আনিসুর রহমানের কাছ থেকে এই গল্পটা নিয়ে উনি আমাকে দিয়েছে। এবং আনিসুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত জেল থেকে বেরোতে পারবে না। উনি ওনার জীবনে এমন সব অপরাধ করেছে যেগুলো শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে, যেগুলোর অনেকটা আমি বলি নাই। তো যাই হোক, আল্লাহ মানুষকে বুঝার তৌফিক দান করুক। এবং আমরা আমাদের জীবনে যে কাজটা সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে প্রতিশোধ। মানে আমরা যে কোনো বিষয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করি। কেউ আমার ক্ষতি করছে, তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি নিজে ক্ষতি করে ফেলি। এই যে দেখেন আজকে আনিসুর রহমান মুজিবের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে তার নিজের জীবনটা শেষ করে দিল। শুধু তার জীবন নয়, তার গোটা পরিবারটা সে শেষ করে দিল। কিন্তু সে যদি এটা বলতো, আল্লাহ তোমার কাছে বিচার দিছি, যিনি আমার আব্বাকে মেরেছে আল্লাহ তুমি তার বিচার করো, মুজিবুর রহমানের বিচারও আল্লাহর দরবারে হইতো, আনিসুর রহমানও ভালো থাকতো, সে তার পরিবার নিয়ে বিয়ে শাদী করে একটা সুখের সংসার করত। কিন্তু সেটা না করে প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে সে মুজিবুর রহমানকে মারতে গিয়ে কতগুলো নিরপরাধ জীবন সে মেরে ফেললো, কতগুলো নিরপরাধ জীবন সে ধ্বংস করে দিল। যার জন্য মুজিবুর রহমানের যতটুকু শাস্তি আল্লাহর দরবারে হবে তার চেয়েও আরও বেশি শাস্তি এই আনিসুর রহমানের হবে। যারা আনিসুর রহমানের মতো প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে আছেন আমি তাদেরকে বলবো ফিরে আসেন। আরে ভাই, আপনি কি বিচার করবেন? বিচারক তো তিনি, এবং তার চেয়েও বড় বিচারক তো আর হতেই পারে না। সুতরাং বিচারটা তার কাছেই দেন, নিশি রাতে তাহাজ্জুদের নামাজে 2 হাত তুলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায়। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।